দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে কি বলেছিল মনে আছে? যদি মনে না থাকে আমি আরো একবার মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন একসময় বাংলাদেশের কাছে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। এই ধরনের ডায়লগ যখন কেউ দেয় তখন শুনতে বেশ বলিউডের সিনেমার হিরোইজম মনে হলেও আলটিমেটলি দুটো জিনিস আমাদের সামনে উঠে আসে। নয় এই ব্যক্তির মধ্যে অত্যন্ত ভালো কোনো ক্রেডেনশিয়াল আছে যিনি গোটা বিশ্বকে বাংলাদেশের সামনে নিয়ে আসতে পারেন, নয়তো তিনি ভুল পথে চালিত করার জন্য ফাঁকা আওয়াজ দিচ্ছেন। শেষ 8 মাসে মোহাম্মদ ইউনূসের এই সময়কালে কোন আন্তর্জাতিক দেশ বাংলাদেশে এসেছে আপনারা যদি একটা উদাহরণ দিয়ে বলেন তাহলে হয়তো আমি মেনে নেব এই মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের ইতিহাসের সুপার হিরো। একটা দেশও আসেনি। পাকিস্তানকে যদি আপনারা দেশ ভাবেন এবং পাকিস্তানের সহচর্যে যদি বাংলাদেশের ভবিষ্যৎ একদম বদলে যাবে এই স্বপ্ন দেখেন, তাহলে আপনারাও হয়তো মূর্খের স্বর্গে বাস করছেন। কোনো তথ্যই প্রমাণ করতে পারবে না পাকিস্তানের বর্তমানে ইকোনমিক্যাল যে কন্ডিশন, সেই ইকোনমিক্যাল পরিস্থিতি নিয়ে তারা বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে। এবার এতগুলো কথা কেন বললাম? কারণ আজকে যে খবর আমাদের সামনে এসছে তার নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে ফাঁকা আওয়াজ তা আন্তর্জাতিক স্তরে আরো একবার প্রতিষ্ঠিত করলো। কালকে বাংলাদেশের পর উপদেষ্টা ভারত ছাড়া আরো একটি দেশকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন। সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগটা কি? সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ সেই দেশ নাকি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এন্ট্রিগুলো। কারণ ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট সে দেশ ইস্যু আর করছে না স্পেশালি বাংলাদেশিদের জন্য। সেই দেশটির নাম কি? ইতালি। ইতালি পরিষ্কারভাবে বলে দিয়েছে শেষ 8 মাসে বাংলাদেশের এই ভিসা প্রসেসে এত দুর্নীতি হয়েছে যে তারা বাংলাদেশিদের আর ভিসাই দিতে চাইছে না। কারণটা কি? হঠাৎ করে যখন এই বিষয়ে একাধিক তথ্য, একাধিক জার্নাল, একাধিক রিপোর্ট আমাদের সামনে উঠে এলো, তখন আমরা বুঝতে পারলাম আসলে এই বাংলাদেশিদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে ইতালি এবার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ভারতে এই মুহূর্তে আছেন ইতালির উপপ্রধানমন্ত্রী এবং তিনি ভারতের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করছেন। এমনকি সেই চুক্তি ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্করের তত্ত্বাবধানে হচ্ছে। এবং এই রিপোর্ট যদি শেষ অবধি দেখেন আপনারা বুঝতে পারবেন যেভাবে বাংলাদেশের মানুষ হাহাকার করছে সেই হাহাকারের শেষ কিন্তু ওনারা দেখতে পাবেন না। তাও কিন্তু ইতালির পক্ষ থেকে একটি বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে ভাওতাবাজি দিয়ে বলেছিলেন আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশ বাংলাদেশে যাবে, বাংলাদেশকে কারোর কাছে যেতে হবে না, আপনারা লিখে রাখুন ইতালিকে চিঠি দেওয়া বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কার্যত সময়ের অপেক্ষা। যেভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভিক্ষা চেয়ে বলতে হয়েছিল দয়া করে এই রেসিপ্রোকাল ট্যারিফ কমিয়ে নিন, আপনাদের আমরা এগ্রিকালচার প্রোডাক্ট ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার প্রোভাইড করবে, ঠিক সেরকম ভাবেই ইতালির পায়ে পড়তেও কিন্তু মোহাম্মদ ইউনূসকে হবে। এবং বাংলাদেশের বিক্ষোভ জনগণের বিক্ষোভ যেদিকে যাচ্ছে, যেভাবে তারা মোহাম্মদ ইউনূসের পায়ে পড়ে গেছেন, এবার মোহাম্মদ ইউনূস কার পায়ে পড়েন সেটাই কিন্তু দেখতে হবে। বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট যে ভিসা তা কেন দিচ্ছে না ইতালি, সেটাও এখন একটা বড় প্রশ্ন। পারতেছি না, বাঁচতে পারতেছি না। আজকে অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করছি, কোনো জায়গায় লাভবান হই নাই। আজকে আমরা শেষ ভরসা ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করতেছি। অন্যদিকে আরো একটা খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মুহূর্তে ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার ভারতবর্ষে আছেন এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং একাধিক আধিকারিকদের সঙ্গে একটি মিটিং করেছেন। এবং শুনলে অবাক হবেন, ভারতবর্ষ এবং ইতালি এই প্রথমবারের জন্য ঐতিহাসিক একাধিক চুক্তি করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ দুটো ছবি পাশাপাশি রাখুন। একদিকে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার দিকে এগোচ্ছে ইতালি, অন্যদিকে তারা বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতবর্ষকে একাধিক চুক্তি করার জন্য কিন্তু বেছে নিচ্ছে। ইতালির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে তারা বলছেন তারা ভারতের সঙ্গে ইন্দো স্পেসিফিক রিজিয়নের স্টেবিলিটি ফেরানোর জন্য কাজ করতে চান। আর ইন্দো স্পেসিফিক ওশিয়ান মানে নিঃসন্দেহে বাংলাদেশের কথা উঠে আসে। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে যায় বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে চরম মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, তারা বাংলাদেশিদের ইতালিতে জায়গা দিতে ভয় পাচ্ছে। তারা ভাবতে শুরু করেছে এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এর মধ্যে যারা ইতালিতে যাবেন তারা হয়তো ইতালির পরিবেশটাকে নষ্ট করবেন, হতে পারে এমন কিছু কার্যকলাপ করবে যা ইতালির ক্ষেত্রেও একটি বড় বিপজ্জনক জায়গা এনে দিতে পারে। এই জায়গা থেকে তারা এই 8 মাস
কার্যত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে, ওয়ার্ক পারমিট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এমনকি বহু বাংলাদেশিদের আমি ভিডিওতে বলতে শুনলাম তাদের পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই পর্যন্ত 8 মাস হয়ে গেছে, আমাদের ভাই কবে লাগাইবো ভাই? আমরা কি এইভাবে থাকতে পারবো? আমাদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, কি নিয়ে থাকবো? বিদেশ টাকা ইনকাম না করলে টাকা কই থেকে কামাবো ভাই? যতগুলি পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে, ওদের মূলস্থা যদি অরিজিনাল হয় ওদের ভিসাটা আপনারা দিয়া দেন, আর না হয় অরিজিনাল না হয় রিজেক্ট করে দেন। দেখুন, এর পিছনে ইতালির আবার ষড়যন্ত্র আছে বলে মনে করবেন না। ইতালি সেটাই করেছে যেটা ওদের দেশের জন্য মঙ্গল। আর ভারতবর্ষও কিন্তু একইভাবে বাংলাদেশের জন্য ভিসা প্রসেসটাকে অত্যন্ত কঠিন থেকে কঠিনতর করে নিয়ে যাচ্ছে একটু একটু করে। তা একাধিক ভিডিওতে আমি আপনাদের বলেছি। আপনারা মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করুন, কেন আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ হঠাৎ করে বাংলাদেশিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন হঠাৎ করে একাধিক দেশ ফান্ডিং বন্ধ করে দিল বাংলাদেশে? সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকার মতো দেশ কেন বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে? কেন শেষ 8 মাসে কোনো আন্তর্জাতিক রাষ্ট্র বাংলাদেশে আসেনি, ইনভেস্ট করেনি, এমনকি নতুন প্রতিশ্রুতিও দেয়নি? শুধুমাত্র পাকিস্তান এবং চায়নাকে আঁকড়ে ধরে একটা রাষ্ট্র যদি সার্ভাইভ করে যায়, তাহলে সত্যি যারা আন্দোলন করছেন তারাও কিন্তু একটা মূর্খের জগতেই বসবাস করছেন, এবং এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর দিকে যেতে পারে। এবার বলি, শুধু ইন্দো স্পেসিফিকে স্টেবিলিটি ফেরানোর জন্য ইতালি এবং ভারত একত্রে কাজ করবে না। পাশাপাশি ভারত এবং ইতালির মধ্যে একাধিক ট্রেড রিলেশন তৈরি করার জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ এই প্রথমবারের জন্য আরো ভালোভাবে তারা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলতে চাইছে দুই দেশ। এবং 3 নম্বর যে বিষয়টি তারা করতে চেয়েছে তা হলো টেকনোলজিক্যাল একাধিক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দুই দেশের মধ্যে করা হবে। ডেপুটি প্রাইম মিনিস্টার, ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার একটি স্টেটমেন্ট দিয়েছেন। আমি একটু আপনাদের এই স্টেটমেন্টটা পড়ে শোনাতে চাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন তারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে কেন ভারতের দিকে শিফট করতে চাইছে। তারা কি বলেছেন? তারা বলেছেন, ইতালি অ্যান্ড ইন্ডিয়া আর ন্যাচারাল ইকোনমিক্যাল পার্টনার। টুগেদার উই ওয়ান্ট টু স্ট্রেটেনিং আওয়ার কোঅপারেশন ফর এ পার্টনারশিপ দ্যাট লুকস অ্যাট দ্য ফিউচার থ্রু হায়ার এডুকেশন, ইনোভেশন অ্যান্ড রিসার্চ। পরিষ্কারভাবে তারা বললেন ভারত এবং ভারত এবং ইতালির এই সম্পর্ক ন্যাচারাল একটা বন্ধুত্ব, অর্থাৎ একটি সহজাত একটা বন্ধুত্বের একটা কথা তারা বলতে চাইছেন, এবং ভবিষ্যতে তারা একত্রে উচ্চশিক্ষা, ইনোভেশন, রিসার্চ এবং বিভিন্ন ক্ষেত্রে তারা পার্টনারশিপ একে অপরের সঙ্গে গড়ে তুলতে চেয়েছেন। অর্থাৎ এটা তো পরিষ্কার, ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো যেভাবে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছেন, যেভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে ইতালিও এখন ভারতকে পাশে পেতে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি তাদের দুই দেশের মধ্যে বর্তমান যে এখন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে ভারত এবং ইতালির, সেই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, প্রায় $14 বিলিয়ন। এখন দুই দেশ চাইছে এই সংখ্যাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল $50 বিলিয়ন যেন নিয়ে যেতে পারে। এমনকি ইতালি এই মুহূর্তে সরাসরিভাবে বলছেন, আমরা ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট চাইছি ইতালিতে। ইন্ডিয়ান যেসব কোম্পানি আছে তারা যেন সরাসরি ইতালিতে যায় এবং ইতালিতে বিভিন্ন জায়গায় যেন ইনভেস্ট করে। কোন কোন জায়গায় তারা ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলতে চাইছেন, অর্থাৎ কোন কোন সেক্টর তারা ভারতবর্ষের সঙ্গে ওপেন করতে চাইছেন? মূলত ফ্যাশন এবং লাক্সারি গুডস, পাশাপাশি ফুড প্রসেসিং টেকনোলজি, ফুড প্রসেসিং এর একাধিক বিষয়, পরবর্তীকালে ট্যুরিজম এবং আরো বিভিন্ন বিষয় তারা ভারতবর্ষকে ওপেন মার্কেট দিতে চাইছে। তার মধ্যে গ্রিন টেকনোলজি এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি সম্পর্ক একাধিক সায়েন্টিফিক জিনিসের উপর ইতালি চাইছে ভারতবর্ষ যেন সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, এবং ভারতবর্ষের যে মেকানিজম তা যেন ইতালির সঙ্গে ভারতবর্ষ শেয়ার করে। এই মেকানিজমের মধ্যে কিন্তু ম্যান পাওয়ারটাও আছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইতালির মানুষ ইতালির যে সরকার, ইতালির মানুষ এখন অনেক বেশি ভারতীয়দের এক্সপেক্ট করছে। তারা বলছে ভারতীয়রা যেন ইতালিতে যায় এবং টেকনোলজিক্যাল সাপোর্ট দেয়, একাধিক স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ হচ্ছে দুই দেশের সরকারের মধ্যে সেইগুলোকে কমপ্লিট প্রসিডিওরে কমপ্লিট করতে শুরু করে। অর্থাৎ খুব স্পষ্টভাবে বললে তারা এখন চাইছেন ভারতীয়দের সহযোগিতা, এবং আস্তে 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 ছলে বলে কৌশলে বাংলাদেশের মতো এক মৌলবাদী রাষ্ট্রকে তারা দূরে সরিয়ে দিতে শুরু করেছেন। এবার আপনি দুই দেশের পার্থক্যটা শেষবারের জন্য আরেকবার ভাবুন। সে দেশের পররাষ্ট্র উপদেষ্টাকে স্টেটমেন্ট দিতে হচ্ছে ইতালির ভিসাকে নিয়ে। তারা বলছেন ইতালির ভিসা প্রসেসে দুর্নীতি হয়েছে, আমরা ইতালিকে অনুরোধ করতে পারি, কিন্তু একটি দেশ আমাদের দেশের মানুষদের ভিসা দেবে কিনা তা তো সেই দেশের ব্যাপার। ফলে আমরা অনুরোধ করতে পারি, আমরা ওদের বলতে পারি আপনার ভিসা প্রসেসটা চালু করুন,
ঠিক যেভাবে ভারত ওদের মানে ভারত ভিসা বন্ধ করেছে, ইতালিকেও তারা ভিসা চালু করার একটা অনুরোধ করতে পারেন। কারণ এই যে 60,000 কাগজপত্র মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে, সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রেই সঠিক নয় বলে আমরাও জানি, ইটালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে, এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না। আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাগজপত্রের জেনুইনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়, এবং তাদের সন্দেহ অমূলক নয়, এটা আমরা জানি। আমাদের ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারা যেটা করবে সেটা হলো যেই কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা। দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে না, দুর্নীতি কিন্তু ইটালিতেও আছে, আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। আর ভারতবর্ষের বিদেশমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন, আমরা চাই ইতালির সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে, ইতালি আমাদেরকে অফার করেছে অনেক কিছু, আমরা দেখছি এই পুরো বিষয়টা কত তাড়াতাড়ি একটা ডিলিং এ প্রসেস করা যায় এবং পুরো বিষয়টা লক করা যায়। অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী যখন উন্নততর ভবিষ্যতের কথা ভাবছেন, তখন বাংলাদেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা ভাবছেন সেই দেশের মানুষকে যেন ইতালি সরকার ভিখারির মতো তাড়িয়ে না দেয়। এবার মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন ফের একবার ভাবুন। তিনি বলেছিলেন আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারো কাছে যাবে না। শেষ 8 মাসে আপনারা এবার হিসাব করুন মোহাম্মদ ইউনূসের এই সরকার কতগুলো আন্তর্জাতিক দেশের পায়ে ধরেছে, যার 9তম সংযোজন ইতালি, আর ভারতবর্ষ ঠিক কতগুলো দেশের কাছে গেছে। ভারতের কাছে কিন্তু উপচে পড়ছে অফার। একাধিক ভিডিও আমি বানাচ্ছি, আপডেটেড কোনো ভিডিও এলে আমি নিঃসন্দেহে পরবর্তীকালে বানাবো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।